হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আমরা লীলা রয়ের গ্রুপ সির ম্যাথামেটিক্সের যে সিরিজটা চালু করেছিলাম, আজকে তার 5 নম্বর সেটটা সলভ করব। চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা কী আছে। প্রথম অঙ্কটা একটা সরল দিয়েছে, 25 স্কোয়ার, জিজ্ঞাসা চিহ্ন তার স্কোয়ার, পার্সেন্টেজের 125 20 দেওয়া আছে। এটা কি করব, জাস্ট 25 স্কোয়ার সমান কত, 625। এটা আমি এক্সও ধরে নিতে পারি বা এটাও রেখে দেবো, এক্স ধরে নাও, এক্স স্কোয়ার। পার্সেন্টেজ মানে কি আমরা জানি 1/100, এটা 125 ইকুয়াল টু 20। তাহলে এটা কাটাকাটি করো, 5 25 দিয়ে কাটলে এটা 4, তাহলে এখানে 620টাই দিকে নিয়ে চলে এসো। 625 মাইনাস 20 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 5/4। এবার দেখো এখান থেকে কত হচ্ছে, 605 20 বাদ দাও, এক্স স্কোয়ার ইন্টু 5/4। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার সমান 605 ইন্টু 4-এর 5, 5 দিয়ে কাটো, 121। এবার এখান থেকে কি আছে, এক্সের মান বের করতে গেলে কিন্তু √, 121 ইন্টু 4, 121 মানে 11 স্কোয়ার, তাহলে 11 ইন্টু 2 সমান হচ্ছে কত, 22। তাহলে প্রথমের অ্যান্সারটা কত হচ্ছে, এক্সের মান, অর্থাৎ এই জায়গাটাই জিজ্ঞাসা চিহ্নের মানটা কত হবে, 22। বোঝা গেল? এটা সিম্পল সরল। পরের অঙ্কটা দেখো, বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজান। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, কিছুই না, এখানে আমাদের কি করতে হবে না, পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে। ফ্র্যাকশান থেকে যে পার্সেন্টেজ ভ্যালুগুলো সেগুলো মনে রাখতে হবে। 1/7 সমান কত, 14.28%। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ভাইটাল পার্সেন্টেজ। এগুলো মনে না রাখলে অঙ্ক করার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। এখানে কি আছে, 1/13, 1/13-এর মানটা কত, 7.69%। তারপরে কি বলেছে, 1/3। এগুলো মুখস্থ রাখতে হবে ভালো করে, তবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। 1/3 সমান 33.33%। 1/11 সমান হচ্ছে 9.09%। এবার দেখো আমরা যদি এখানে 5/7 করি, প্রথমটা কি বলেছে 5/7, তাহলে এর সাথে গুণ করে দেখো, 5 40 0, 5 2 10 আর 4 14, 5 4 70, 1/71, এত পার্সেন্ট। তারপরে কি বলেছে, তারপরেরটা বলেছে 9/13, 9/13 সমান কি 7.69-এর সঙ্গে 9 গুণ করো, তাহলে 9 নং 81, 1 হাতে 8, 6 নং 54 আর 8-এ 62, 2 হাতে 6, 7 নং 63 আর 6 69। এইটা পার্সেন্ট পেয়ে গেলাম আমরা। তারপরে বলেছে 2/3, 2/3 মানে 33, 66%, 66.66%। তারপরে বলেছে 11/8 সমান কত হচ্ছে, 8 লং 72, 72%। এখানে তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে, 8/11, তারপরে বড় কোনটা হচ্ছে, তারপরে হচ্ছে 5/7, তারপরে 9/13, তারপরে 2/3। তাহলে এখানে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয় ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা, 2/3। তারপরে কি আছে, তারপরে আছে 9/13, তারপরে কি আছে 5/7, সব শেষে আছে 8/11। এখানে ছোট থেকে বড় হিসেবে সাজানো হচ্ছে। কিছুই নয়, আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু ফ্র্যাকশান আছে যার ভ্যালুগুলো পার্সেন্টেজে মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে খুব ইজিলি তুমি করতে পারবে, নাহলে ভাগ করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। এটাই সবচেয়ে উত্তম পন্থা আমার মনে হয়, এটাকে ফলো করা উচিত। তার জন্য পার্সেন্টেজের একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে পার্সেন্টেজের বেসিক যে ডিসকাশানগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু এই অঙ্ক সহজে করতে পারবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হলো, অ্যান্সার এখানে হবে ডি, অ্যান্সার ডি। নেক্সট পরের অঙ্কটা দেখে নেব। পরের অঙ্কটা খুবই ইজি। কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। ক্রয় মূল্য কত, 20:21। তার মানে ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য 21 টাকা, তাহলে এখানে লাভটা কত হচ্ছে, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, তাহলে এখানে 1/20 ইন্টু 100%। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 5%। কিছু নেই, খুবই ইজি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, লাভের শতকরা হার বের করতে বলেছে।
পরের অঙ্কটা কি বলেছে, বলেছে সরলতম মান নির্ণয় করো। কিছুই না, এখানে কি আছে 50কে আমরা কি লিখতে পারি 25 ইন্টু 2, তারপরে কি লিখতে পারি 72কে লিখতে পারি 36 ইন্টু 2। জাস্ট আমরা এখানে কি করছি, একটা করে স্কোয়ার ভ্যালু দিয়ে করার চেষ্টা করছি যাতে করে আমরা বের করতে পারি। 5 ইন্টু 9, তারপরে কি হচ্ছে 20, 4 ইন্টু 5। তাহলে এখান থেকে আমি দেখো এখান থেকে 5 বেরিয়ে যাবে, 5 ইন্টু 5 যেহেতু 5 স্কোয়ার সেই জন্য 5√2 থাকবে। 36 মানে 6 ছক 36, √2 রয়ে যাবে 6, এখান থেকে 6 আমি √2 বের করতে পারি। তারপরে কি বের করতে পারি, এখানে যে 3 3কে 9, তাহলে 3টা বেরিয়ে যাবে, √5 রয়ে যাবে। এখানে কি করতে পারি 2 বের করতে পারি, যেহেতু 4 আছে একটা স্কোয়ার নাম্বার, তাহলে 2√5। এবার বিয়োগ করো, এখানে 5√2 6√2 মাইনাস √2, আর একটা হতে পারে কি এখানে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 5√5, তাহলে অ্যান্সারটা কী হবে √5 মাইনাস √2। কিছুই নেই, জাস্ট আমরা রুট ওভারের ভেতর থেকে যে অংশটা বের করা সম্ভব সেটা বের করে নিচ্ছি। রুট ওভারের ভিতর যদি স্কোয়ার নাম্বার থাকে তবেই তার আমি কি বর্গমূলটা বের করতে পারছি। এবং 25-এর বর্গমূল কত 5, সেটা বের করে নিয়েছি 5√2, তারপরে 6 6√2, 3√5, 9-এর বর্গমূল 3 3 বেরিয়ে গেল, তাহলে 3√5, আর এখানে 2√5 বিয়োগ করে আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার হবে হচ্ছে বি। দেখো পরের অঙ্কটা, দেখো পরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্ক আমরা আগের সেটেও করেছি। দেখো কি বলছে না, একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে। উক্ত চিনির কিছু অংশ 8% লাভে বিক্রি করলেন এবং বাকি পরিমাণ চিনি 18% লাভে বিক্রি করলেন। সমগ্র পরিমাণ বিক্রিত চিনিতে তার 14% লাভ করলেন। তাহলে 8% লাভে বিক্রিত চিনির পরিমাণ কত? এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যালিগেশন মেথড এখানে করেছিলাম। তাহলে আমরা কি 8% লাভে বিক্রি আর 18% লাভে বিক্রির যে পরিমাণটা তাদের অনুপাতটা পেয়ে যাব। প্রথমে তাহলে কি করছে, একটা অংশ 8% লাভে বিক্রি করছে আর একটা অংশ কী করছে 18% লাভে বিক্রি করছে। মোটের ওপর তার সব চিনিগুলো বিক্রি করে লাভ কত হয়েছে 14%, সেটা মাঝে রাখবো। এবার দুদিকে বিয়োগ করো, বড় থেকে ছোট। 8 আর 6 14, আর এদিকে বিয়োগ করলে কত হয় 4। তাহলে এখানে ইজ-টুটা কত হবে 2:3। তাহলে এখানে টোটাল আমি পেয়ে গেলাম 8%-এ লাভে যে বিক্রির চিনির অংশ, আর একটা হচ্ছে 18%-এর চিনির অংশ। তাহলে টোটাল কত 5 5 সমানই এখানে কত আছে 1000, মানে টোটাল কেজি কত 1000 কেজি চিনি ওনার কাছে ছিল, তিনি বিক্রি করেছেন। তাহলে 1 বরাবর কত 200। তাহলে এখানে কোনটা চেয়েছে অ্যান্সার, 8% লাভে চিনির কত কেজি চিনি বিক্রি করেছে বা চিনির পরিমাণ। তাহলে 2 ইন্টু 200, তার মানে 400 কেজি। 400 কেজি চিনি 8% লাভে বিক্রি করেছে, আর বাকি তার মানে 600 কেজি চিনি 18% লাভে বিক্রি করেছে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অ্যালিগেশন মেথডটাই হচ্ছে সবচেয়ে সুটেবল এবং সবচেয়ে সোজা। এখানে আমরা কি করলাম, জাস্ট অ্যালিগেশন মেথড ইউজ করে রেশিওটা বের করে নিলাম, 8% লাভে কত পরিমাণ বিক্রি করেছে আর 18% লাভে কত পরিমাণ বিক্রি করেছে। তাহলে টোটাল পরিমাণটা কত 1000, সেখান থেকে আমরা এক অংশটা বের করে নিয়েছি। তাহলে এখানে 8% লাভে 2 অংশ, তাহলে 2 অংশের মানটা কত পেয়েছি 400 কেজি। পরের অঙ্কটা দেখব, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে কি হচ্ছে সবই মিটার দেওয়া আছে, তাহলে আমি 54 কিমি পার আওয়ারকে মিটারে করতে গেলে কি করতে হবে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। সবসময় কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 3, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম কি ঘন্টায় গতিবেগ ট্রেনটা। এখন কি বলেছে 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে। কোনো একটা সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে। আমি যদি এখানে 270 মিটার কি বলেছে সেতুর দৈর্ঘ্য, আমি ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিলাম এক্স। তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য সে কত সেকেন্ডে অতিক্রম করছে 30 সেকেন্ডে। তাহলে তার বেগটা পেয়ে যাচ্ছি, এটা সমান কি হবে 15 মিটার পার সেকেন্ড।
তার মানে এই দূরত্বটা ট্রেনটা অতিক্রম করতে হচ্ছে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটার গতিবেগ পেয়ে যাচ্ছি, সেটাই সমান সমান কত, 15 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব, জাস্ট কাটাকুটি করে 270 প্লাস এক্স সমান 450, এক্স সমান 450 মাইনাস 270। তাহলে এখান থেকে বিয়োগটা করে দাও, 7 × 15, 8 7 15, হাতে 1, 2 1 3, 3 1 180 মিটার। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে বি। এটা মনে রাখবে, কোনো সেতু বা কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনটিকে অবশ্যই তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করা হলো। পরের অঙ্কটা কি বলেছে, বুসরা তার স্কুটারটি 15,000 টাকা দামে বিক্রি করে বিক্রয় মূল্যের 1/5 লাভ করে। তাহলে এখানে তো বিক্রয় মূল্য দেওয়াই আছে 15,000, এর কি বলেছে 1/5 মানে 1/5 কি লাভ করে, তাহলে লাভের পরিমাণটা কত, লাভের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। তাহলে লাভ যদি 3,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য অবভিয়াসলি কত হবে, 15,000 থেকে 3,000 বিয়োগ করলে 12,000 টাকা। তাহলে এবার লাভের যদি হার বলে বা লাভের শতাংশ, তাহলে 3,000 লাভ হয়েছে, ক্রয় মূল্য কত 12,000 ইন্টু কি 100%, তাহলে এখানে 4 25, তাহলে 25% হচ্ছে লাভের পরিমাণ। বোঝা গেল, এটা তো ইজি, একদমই ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা দেখো, 1 টাকা আধুলি সিকি মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে। টাকা, আধুলি ও সিকির অনুপাত। টাকা মানে 1 টাকা, আধুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা। তাহলে এখানে টোটাল অনুপাতটা কত আছে, 2:3:5। তার মানে কি, এটা হচ্ছে 1 টাকার সংখ্যা, এটা হচ্ছে 50 পয়সার সংখ্যা, এটা হচ্ছে 25 পয়সার সংখ্যা। টোটাল মিলিয়ে 700টা মুদ্রা আছে। তাহলে টোটাল 5 3 8 2 10, 10 বরাবর 700, 1 বরাবর 70। তাহলে এখানে কি হলো, 140টা 1 টাকার মুদ্রা, 210টা 50 পয়সার মুদ্রা, আর 25 পয়সার মুদ্রা আছে 350টা। সব 70 দিয়ে গুণ করে করে আমরা পেলাম। তাহলে 140 টাকা যদি 1 টাকার মুদ্রা হয়, তাহলে এটা টোটাল কত, 140 টাকা। ঠিক আছে, আর এইটাকে হাফ করে নিতে হবে, যেহেতু 50 পয়সা, তার মানে যদি একে টাকাই করতে যায় 1 টাকা, তাহলে হাফ করে নিতে হবে, তার মানে কত 105, 210 মানে। আর এইটাকে 4 দিয়ে ভাগ করো, 4টে 25 পয়সা হলে 1 টাকা হবে। তাহলে 4 7 4 8 32, 3 0, 4 7 28, 2। তার মানে কি, এখানে 87 টাকা হলো, প্লাস দুটো 25 পয়সা পড়ে গেল, দুটো 25 পয়সা মানে 50 পয়সার সমান। তাহলে এটা 87.50 এত টাকা। তাহলে 7 আর 5 12, 2 হাতে 1, 8 12 1 13, 3 হাতে 1, 2 1 3। তার মানে কি, এইটা হচ্ছে টোটাল টাকাটা। কি করলাম, এখানে অনুপাতটা দেওয়া আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সার অনুপাতটা দিয়ে দিয়েছে। টোটাল মুদ্রার সংখ্যা বলেছে 700, তাহলে টোটাল অনুপাতটা কত, 5 3 2 8 8, সরি 5 3 8 প্লাস 2 10। তাহলে 10 বরাবর 700 হলে 1 বরাবর কত 70। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা 140টা, 50 পয়সার মুদ্রা 210টা, আর 25 পয়সার মুদ্রা হচ্ছে 350টা। তাহলে এখান থেকে 50 পয়সাকে যদি টাকায় করো 2 দিয়ে ভাগ করো, 4টে 25 পয়সা হলে 1 টাকা হবে, সেই জন্য 4 দিয়ে ভাগ করে আমরা কি টোটাল যে টাকাটা রয়েছে সেটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখব, বলছে এক ব্যক্তি 21 কিলোমিটার দূরত্বের প্রথম 5 কিলোমিটার যায় 4 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় 10 কিলোমিটার যায় 5 কিলোমিটার পার আওয়ার ও শেষ 6 কিলোমিটার যায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ কিছু নয়, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব এখানে কত, 21 কিলোমিটার। সময়টা কি বের করব কিভাবে, 5 কিলোমিটার যায় 4 কিমি বেগে। তাহলে 5 কিলোমিটার যেতে তার সময় লাগবে 5-এর 4। তারপরে 10 কিলোমিটার যেতে সময় লাগবে 10-এর 5। তারপরে 6 কিলোমিটার যেতে সময় লাগবে 6-এর 4। তাহলে কাটাকুটি করো, 5 2 4 হলে এখানে 3 2 2, তার মানে এখানে কি আসছে 21/5-এর 4 প্লাস 2 প্লাস 3-এর 2। 21 এখানে এলসিএম কত, 4 5 8 6। তার মানে কত হচ্ছে, 8 আর 6 14 আর 5 19-এর 4, তার মানে 21
বাই 19/4, তার মানে এটা যদি করো 21 × 4 ডিভাইড বাই 19, তার মানে কত 84 ডিভাইড বাই 19। এটাকে করলে 4 19 76, 76 8 19, এটা হচ্ছে অ্যান্সার। গড় গতিবেগ হচ্ছে 4 পূর্ণ 8 19, তার মানে অ্যান্সার এ। কিছুই নয়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট সময়টা বের করতে গেলে আমরা জানি ডি সমান এস ইন্টু টি, তার মানে টি মানে কি ডি বাই এস। তাহলে 5 কিমি দূরত্ব যাচ্ছে কত 4 কিমি পার আওয়ার গতিবেগে, 10 কিমি যাচ্ছে 5 কিমি পার আওয়ার গতিবেগে, আর 6 কিমি যাচ্ছে 4 কিমি পার আওয়ার গতিবেগে। ওখান থেকে মোট টাইমটা পেয়ে গেলাম। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় সমান গড় গতিবেগটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখব কি বলেছে, লিটারে 10 টাকা হিসেবে 12 লিটার দুধের সাথে যে পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 8 টাকা হয়, সেই পরিমাণ হবে কত? এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, ভালো কনসেপ্ট, আমরা অ্যালিগেশানে ইউজ করব, কিন্তু এখানে জলের দামটা কি, জল যেহেতু আমরা প্রকৃতি থেকে পেয়ে যাচ্ছি, জলের দাম এখানে 0 ধরতে হবে। তাহলে এখানে দেখো বলেছে 10 টাকা হিসেবে কি হচ্ছে, এখানে হচ্ছে এটা দুধ ইজটু জল করো। তাহলে দুধের দাম কত 10 টাকা হিসেবে, জলের দামটা কি 0, কিন্তু ওভারঅল যে দামটা বলছে মিশ্রণটা মিশানোর পর তার দাম হচ্ছে 8 টাকা। এখানে এলিগেশন ইউজ করব আমরা। 8 ইজটু কত 10 2, তার মানে কি 4 ইজটু 1। ভালো করে অঙ্কটা বোঝো। লিটারে 10 টাকা হিসেবে 12 লিটার দুধের সাথে যে পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 8 টাকা হয়, সেই পরিমাণ জলের মানে কত লিটার জল মেশাতে হবে। দেখো এখানে দুধ ইজটু জল করেছি, দুধের দাম 10 টাকা করে লিটার, আর জলের দাম কি 0, আর ওভারঅল যে দামটা হচ্ছে সেটা হচ্ছে 8 টাকা। তাহলে এখান থেকে আমরা কি দুধের পরিমাণ আর জলের পরিমাণটা বের করে নিতে পারবো মিশ্রণে। তাহলে দুধের পরিমাণ এখানে বিয়োগ করে আমরা 8:2 4:1। এবার কি বলেছে এখানে দুধের পরিমাণটা বলেছে 12 লিটার। তাহলে 12 লিটার মানে 4-এর সঙ্গে 3 গুণ করো, এখানে 3 গুণ করো 3, তার মানে কি এখানে জলের পরিমাণটা কত হলো 3 লিটার। তার মানে 3 লিটার জল মেশালে দামটা 8 টাকা পার লিটার হয়ে যাবে। খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা একটা সরল করতে দিয়েছে, কিছুই নয়, নিচে থেকে করে যাব। তাহলে 3 প্লাস 1 4, তার মানে 3 4 12, 1 13 4। যেহেতু 1 নিচে আছে তার মানে কি উল্টে যাবে, তার মানে পরের অংশটা কি হবে 1 প্লাস 4 13, তার মানে 4 আর 3 17 13, আবার 1 বাই আছে তার মানে ওটা উল্টে যাবে। তাহলে এক্স প্লাস কী হবে 13 17, এটা সমান কত 2 আছে, তাহলে এক্স সমান কত হবে 2 মাইনাস 13 17, তাহলে 17 দুগুণে 34 মাইনাস 13 ডিভাইড বাই 17 সমান 21 ডিভাইড বাই 17 সমান কত হচ্ছে 1 17 17 আর 4 21, এটা হচ্ছে অ্যান্সার। কিছুই না, নিচের ধাপ থেকে শুরু করবে। 3 প্লাস 1/4, এটা তো 1 বাই আছে, তাহলে 1 বাই হলে উল্টে যেয়ে 1-এর সাথে যোগ হচ্ছে। ভালো করে বোঝো, এই যে অংশটা রয়েছে এই অংশটা ফার্স্ট এই অংশটা করব। তা 3 4 12, 1 13, তাহলে 13 4, 13 4টা উল্টে গিয়ে হবে কত 4 13, তাহলে তার সঙ্গে 1 যোগ করলে 13 4 17 13, সেইটা আবার উল্টে যাবে, উল্টে গিয়ে হবে 13 17। তাহলে এখান থেকে 2 থেকে বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কত অ্যান্সারটা, অ্যান্সারটা কোথায় পেলাম, হ্যাঁ এই যে 1 পূর্ণ 4 17, অ্যান্সার কত, অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে। এখানে বর্তমানে কি আছে প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে 6 বছর আগে, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত 7:1 পিতা পুত্রের। এখন বর্তমানে বয়স কত আছে 60, যেই অনুপাতটা দিয়েছে সেখানে চলে যাও। তাহলে 6 বছর আগে যেতে হলে এই দুজনের বাপ এবং ছেলের মানে পিতা পুত্রের 6 বছর করে মাইনাস হবে, 6 6 12, তাহলে 60 থেকে 12 মাইনাস করো কত হচ্ছে 48। তাহলে এখানে টোটাল অনুপাতটা দেওয়া আছে কত 7:1, তার মানে টোটাল 7:1, তাহলে টোটাল অনুপাত কত 7 প্লাস 1 মানে 8, 8 বরাবর কত 48, তাহলে 1 বরাবর কত 6, তাহলে এখানে পিতার বয়স কত হবে 48, মানে 6 7 42, আর পুত্রের বয়স কত হবে 6 বছর।
তাহলে আমি 6 বছর আগে পিতার বয়স পেয়ে গেলাম কত, 42, আর পুত্রের বয়স পেয়ে গেলাম 6। তাহলে আমি আবার কি করব, বর্তমানে চলে আসব, কারণ 6 বছর পরে তাদের বয়সের অনুপাত চেয়েছে, মানে বর্তমান থেকে 6 বছর পরে। তাহলে বর্তমানে আসতে গেলে এর বয়স কত হয়ে যাবে, 48, যেহেতু 6 বছর আগে বয়স, আর পুত্রের বয়স হয়ে যাবে 12 বছর। তাহলে এর পরেও আবার 6 বছর এদিকে আসো, 6 বছর পরে তাদের বয়স হয়ে যাবে, একজনের 6, 8 আর 6, 14, 54, আর একজনের হয়ে যাবে কত, 18। তার মানে এখানে যদি অনুপাতটা বের করতে বলে 3:1, 54:18 = 3:1। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতটা পিতা পুত্রের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা এজের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতটা যে সময় দেওয়া থাকবে সেইখানে চলে যেতে হবে। ধরো এটা 6 বছর আগে অনুপাতটা দিয়েছে, আমরা 6 বছর আগে চলে গেলাম, সেখান থেকে আবার ঘুরে এসে বর্তমানে আসতে হবে। বর্তমানকে রেসপেক্ট করে সব অঙ্কগুলোর অ্যান্সার বের করা সম্ভব হবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে না, কোনো মূলধনের 4 বছরের সরল সুদ 1/4, ওই মূলধন বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হলো। অর্থাৎ 4 বছরে সুদ আর আসল মিলে কত হয়েছে, 450 টাকা। তাহলে মূলধনের পরিমাণটা বলেছে। দেখো 4 বছরে সুদ হচ্ছে, 4 বছরের সুদ আসলের কত, আসলের 1/4 বলেছে। তাহলে এখানে আসল সবসময় কি, আসল 4, আর সুদ কি, সুদ 1, কিন্তু 4 বছরে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 4 বছরের সুদ। ঠিক আছে, তাহলে এখানে কি বলে দিয়েছে যে 4 বছরের সুদে আসলে কত হয়েছে, 450 টাকা। তাহলে এটা আসল আর এটা সুদ 4 বছরের, তাহলে টোটাল কত হচ্ছে, সুদ আর আসল হচ্ছে কত, 5, 4 + 1, 5। এইটা বরাবরই বলে দিয়েছে কত, 450। তাহলে 1 বরাবর আমরা কত, 90 পেয়ে যাবো, 5 লং 45। ভালো করে বোঝো, সুদ আসলের 1/4, কিন্তু কত বছরে বলেছে, 4 বছরে। আসল কখনো পরিবর্তন হবে না সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এখানে আসল 4 হলে সুদ কত হচ্ছে 1, সুদটা কিন্তু 4 বছরের। আর এখানে যেটা বলেছে যে সুদ ও আসল মিলে 4 বছরে তার টাকাটা হয়েছে 450 টাকা। তাহলে সুদ আর আসল কত, এখানে 4 + 1, 5, 5 বরাবর কত হচ্ছে 450-এর সমান। তাহলে 1 বরাবর আমরা পেয়ে গেলাম 90। এবার বলছে মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ কত, 4, মানে আসলটা, তার সঙ্গে 90 গুণ করো, 4 লং 36, 360 টাকা হচ্ছে তাহলে কত, মূলধনের পরিমাণ। অ্যান্সার কত হবে তাহলে, এখানে অ্যান্সার ডি। বোঝা গেল অঙ্কটা, খুবই ইজি, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে, দুই সংখ্যা যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত দেওয়া আছে, 14 × 15, আর এক্স বাই ওয়াই কত দেওয়া আছে, 35 × 24। এখন যদি আমি এই দুটো গুণ করি, এক্স ওয়াই, এক্স বাই ওয়াই, তার মানে কি 14/15 ইন্টু 35/24, এটা তো। তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তার মানে কি x², 5, 3, 5, 7, এখানে 24, 7 দুগুণে 14, 12 দুগুণে 24। ঠিক আছে, এটা 49/36। তাহলে এক্স এর মানটা কত হয়ে যাবে, √49/36 সমান 7/6। এবার 7/6 অপশান দেখব, 7/6 কিন্তু একটা অপশানেই আছে। তাহলে আমাকে আর একটা বের করার সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু ওটা কিভাবে বের করব, ওটাকে জাস্ট এক্স বাই ওয়াই করলে এখানে এক্স কেটে গেল, তাহলে এখান থেকে y² চলে আসবে। তাহলে ওখান থেকে আমরা ওই সংখ্যাটাও বের করতে পারবো। কিন্তু যেহেতু অপশানে আমাদের মিলে গেছে, একটাতেই 7/6 আছে, তাহলে আমরা অ্যান্সার সিটা করব। বোঝা গেল, খুব ইজি অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটাও কিন্তু কনসেপচুয়াল অঙ্ক আছে। এখানে একটা কনসেপ্টই শেখাবো, সেটা দিয়ে তুমি কিন্তু এই অঙ্কটা করতে পারবে। বলছে সুদে আসলে কিছু টাকা 20 বছরে 3 গুণ হলো, তাহলে সরল সুদের হার কত হবে। এখানে দেখো একটা সূত্র আছে, আমি রেট সুদের হার বের করতে গেলে টাইমস -1/t ইন্টু 100%। এখানে টাইমস বলতে টাকাটা কত গুণ হয়েছে, এখানে বলেছে 20 বছরে 3 গুণ হয়েছে,
তাহলে 20 বছরে যদি 3 গুণ হয়, আর এখানে হচ্ছে সময়টা, টি মানে সময়, যেটা হচ্ছে কত বছরে কত গুণ হয়েছে, তাহলে এটা 20 বছরে কত হয়েছে, 20 বছরে হয়েছে 3 গুণ। তাহলে সুদের হার কত, 20 বছর মানে 3 গুণ হয়েছে, 3 টাইমস -1 ডিভাইড বাই 20 ইন্টু 100। তাহলে এখানে 2/20 ইন্টু 100, তার মানে কি 5-10%। তাহলে সুদের হারটা কত, সুদের হার হচ্ছে 10%। ইজি অঙ্ক, এই ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে। আমি এই টাইপের আরও অঙ্ক করিয়েছি আগে, সেখানে কিন্তু সময় বের করার একটা কোশ্চেন ছিল, সেখানেও একই ধরনের সূত্র ইউজ করে আমরা বের করছি। এটাই মনে রাখতে হবে যে কোনো সুদে আসলে যদি কিছু টাকা 20 বছরে 3 গুণ হয়, তাহলে সরল সুদের হার অবশ্যই এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো। পরের অঙ্ক দেখব। রাহুল তার অর্থের 1/3 এক বন্ধুকে এবং বাকি টাকা 4/5 আর এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকলো। রাহুলের কাছে প্রথমে কত টাকা ছিল, রাহুলের কাছে ধরে নিলাম এক্স টাকা ছিল, কিন্তু এখন সে কী করেছে, 1/3 দিয়ে দিয়েছে, মানে তাহলে এক্স টাকার 2/3 পড়ে থাকবে, রিমেনিং তো যেটা অবশিষ্ট থাকে। বাকি টাকার বলছে আবার 4/5 দিয়ে দিয়েছে, তাহলে 4/5 দিলে 1/5 পড়ে থাকবে। এইটাই বলেছে 2 টাকার সমান, তার কাছে যে অবশিষ্ট পড়ে আছে। তার যদি তার কাছে এক্স টাকা থাকতো, 1/3 দিয়ে দিয়েছে মানে 2/3 পড়ে থাকছে, 4/5 দিয়ে দিয়েছে মানে 1/5 পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। 2 কেটে দাও, এক্স সমান 15 টাকা। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। এ এর কোনো কাজ শেষ করতে বি এর চেয়ে 60 দিন কম সময় লাগে, তবে সেই কাজ দুজনে মিলে কত দিনে শেষ করবে। এ কি বলেছে, এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত কত, এফিসিয়েন্সি, তাদের অনুপাত বলেছে যে এ বি এর 3 গুণ, তার মানে এ বি 1 হলে এ হচ্ছে 3। কিন্তু যদি সময়টা বের করতে বলে যে সময়ের অনুপাতটা কত হবে, তখন সেক্ষেত্রে কিন্তু উল্টে যাবে, যার ক্ষমতা যত বেশি সে তত কম দিনে কাজটি শেষ করতে পারবে, কারণ দুজনের মধ্যে কি বিপরীত সম্পর্ক। সেই জন্য এফিসিয়েন্সির অনুপাত 3:1 হলে সময়ের অনুপাত 1:3 হবে। তাহলে এখান থেকে আমাদের কি বলেছে না, এ কোনো কাজ শেষ করতে বি এর চেয়ে 60 দিন সময় কম লাগে। তাহলে এদের দুজনের পার্থক্য কত সময়ের, 60, পার্থক্য কত বলে দিয়েছে 60 দিন। আর এদের দুজনের মধ্যে এখন পার্থক্য কত, 1 আর 3-এর মধ্যে 2। তাহলে এইটা বরাবর কত, 60-এর সঙ্গে সমান, তাহলে 1 বরাবর 30-এর সঙ্গে সমান, 30×2 = 60। তাহলে এখানে এর সময় লাগছে কত, এ তাহলে 30 দিন সময় নিচ্ছে কোনো একটা কাজ শেষ করতে, আর বি কত সময় নেবে, 90 দিন সময় নেবে। ভালো করে বোঝো, এ কতদিন সময় নিচ্ছে, বি কতদিন সময় নিচ্ছে, পেয়ে গেলাম। এবার টোটাল ওয়ার্কটা আমরা বের করব। এ করে 30 দিনে, বি করে 90 দিনে, তাহলে এদের এলসিএম কত, 90, 3, 1। এদের তো এফিসিয়েন্সি আমরা 3:1 জানি, টোটাল ওয়ার্কটা বের করতে হবে। তো এবার তারা যদি একসঙ্গে কাজ করে, 90 ইউনিট টোটাল কাজ, একসঙ্গে কাজ করলে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, 3 + 1, তাহলে 90/4, তার মানে কি 4×2 = 8, 1 4×2 = 8 দশমিক, বা এটা হাফ করে দাও, যেহেতু এখানে অ্যান্সার কিসে আছে, 22×1=2। বোঝা গেল ব্যাপারটা। টোটাল ওয়ার্ক 90, আর দুজনে মিলে যদি করে তাদের এফিসিয়েন্সি কত, 4, তাহলে ভাগ করলে আমরা ডেটা পেয়ে যাব কতদিনে তারা কাজটি শেষ করবে। পরের অঙ্কটা কি বলেছে, একটি শহরের জনসংখ্যার 20% যুদ্ধের কারণে মারা যায়, অবশিষ্ট জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। শহরের বর্তমান জনসংখ্যা 15,200 হয়, তাহলে যুদ্ধের আগে শহরের যা জনসংখ্যা ছিল তা নির্ণয় করো। ভালো অঙ্ক একটা। শহরের জনসংখ্যা ধরো 100% ধরে নিলাম, সেখানে কি 20% যুদ্ধের কারণে মারা গেছে, তাহলে 20% মারা গেছে যুদ্ধের কারণে, তাহলে এখন আছে কত, 80%। 80%-এর বলছে 5% মারা গেছে, তাহলে 80%-এর 5% কত, 5, একটা শূন্য কেটে গেল, 5×8 = 40/100 মানে 4%। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে অবশিষ্ট জনসংখ্যার 5% বলেছে, তার মানে কি অবশিষ্ট জনসংখ্যা আছে 80%, তার 5% মানে 4%। তাহলে এই 4%ও মারা গেছে, তাহলে এখন কত পার্সেন্ট পড়ে থাকছে, 76%। এই 76%ই সমান সমান কত বলে দিয়েছে, 15,200।
তাহলে এখানে 1%-এর মান বের করে ফেলো। 76 দুগুণে 152, তার মানে 200। 76 ইন্টু 2 সমানই তো 152, তার মানে 200। 200, তাহলে 100%-এর মান কত? 200 ইন্টু 100, দ্যাট ইজ কত হচ্ছে? 20,000। তাহলে জনসংখ্যা কত ছিল? ওই শহরের জনসংখ্যা ছিল যুদ্ধের আগে 20,000। ঠিক আছে, কনসেপচুয়াল অঙ্ক ধরে ধরে করলেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, কিম একটি কাজ 3 দিনে, ডেভিড একই কাজ 2 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শেষ করলো এবং 1500 টাকা পেল। কিমের ভাগ কত হবে? সবসময় টাকা কি তাদের এফিসিয়েন্সির অনুপাতে ভাগ হয়। তাহলে এখানে কিম কদিনে করছে? 3 দিনে। আর ডেভিড করছে 2 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবো, এলসিএম বের করো 6, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3। তাহলে এরা 2:2 অনুপাতে তাদের টাকাটা ভাগ হবে। তাহলে কিম আর ডেভিডের মধ্যে 2:3 অনুপাতে টাকাটা ভাগ হবে। টোটাল টাকা কত? 1500। তাহলে এদের টোটাল অনুপাত কত? 5 5 3 2 5, 5 বরাবর হচ্ছে 1500, 1 বরাবর 300। তাহলে এ কত পাবে? কিম কত পাবে? 300 ইন্টু 2, 600 টাকা। আর এ পাবে 300 ইন্টু 3, দ্যাট ইজ 900 টাকা। তাহলে এখানে কিমের ভাগটা চেয়েছে, কিমের ভাগ হচ্ছে 600। তাহলে কিমের ভাগ হচ্ছে 600 টাকা। কিম 3 দিনে করছে, ডেভিড 2 দিনে করছে। টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এফিসিয়েন্সির অনুপাতে যে টাকাটা মোট আসছে সেটা ভাগ হলো, তাতে করে কী হলো? কিম 600 টাকা পেল। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটাও খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। এটা হচ্ছে পূর্ণকণিক বা বারের অঙ্ক বলে। বার মানে বারবার রিপিট হচ্ছে। দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি ভালো করে স্টেপটা বুঝে নাও। 4.567 এইটা দেওয়া আছে। এইটা মানে কি বলো তো? 4.567 এটা কি রিপিটেশন হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনসেপচুয়ালি আমাদেরকে এই অংশটা দেখতে হবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 + 5 6 7 বার। ঠিক আছে, এবার এইটাকে আমরা ক্যালকুলেট করব। এটাকে ছাড়ো, এটা রেখে দাও। এইটাকে ক্যালকুলেট করব। এই ধরনের যদি অঙ্ক থাকে, ধরো 0.x বার, তার মানে কি এখানে সব সময় কি করব? ধরো এই টাইপের একটা অঙ্ক দিয়েছে, আমি একটু বুঝিয়ে দিই। 2 3 এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এইটাকে যদি আমরা ভগ্নাংশে করতে যাই, সব সময় কি করব? পূর্ণ যে সংখ্যাটা আছে সেটা লিখব, যেটার মাথায় কি বার নেই সেটা বিয়োগ করব। যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততটা 9 দেবো, আর যে সংখ্যার মাথায় বার নেই যতগুলো সংখ্যার মাথায় ততগুলো 0 দেবো। কি বোঝালাম? ব্যাপারটা বোঝো। পুরো সংখ্যাটা লিখেছি। যদি এটাকে কি ভগ্নাংশে করতে চাই, তা থেকে যে সংখ্যাটার মাথায় বার নেই সেটা বিয়োগ করব। নিচে কটা 9 হবে? যতগুলোর মাথায় বার আছে ততটা 9, আর যেই সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে করব 4 যেরকম প্লাস আছে থাকলো, 567। কার মাথায় বার নেই? 5-এর মাথায় বার নেই, 5 বিয়োগ করব। কটা 9 হবে? দুটো 9 হবে, তার সঙ্গে একটা 0 হবে। তাহলে এখানে 4 + 562/990। তাহলে এটা কি হবে? 4 + 562 মানে 28 দুগুণে 56, 281, 495। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 পূর্ণ 281/495। কিছু নেই, বারের অঙ্ক আরও প্র্যাকটিস করিয়ে দেবো, সিম্পলিফিকেশানে থাকে। আর খুবই ইম্পর্টেন্ট, একটা না একটা দেখবে পরীক্ষায় চলেই এসেছে। আর ইজি খুব, কনসেপ্টটা না জানলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। চলো, আজকে আমরা 5 নম্বর সেটটা শেষ করে ফেললাম। আমরা আবার পরের সেটটা নিয়ে আলোচনা করব, 6 নম্বর। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।